আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা বিগত ক্লাসে চতুর্ভুজের বৈশিষ্ট্য, চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। সেখান থেকে প্রথম দুইটা চতুর্ভুজ আয়ত এবং সামান্তরিক সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। আজকে বাকি যে তিনটা চতুর্ভুজ আছে আমরা সেগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এখন আমি একটু রিপিট করি পড়াটা। আমরা যে চতুর্ভুজ আগে জেনেছিলাম 5 প্রকার। সবার প্রথমে ছিল আয়ত, এরপরে ছিল সামান্তরিক, 3 নম্বরে ছিল বর্গ, 4 নম্বরে ছিল রম্বস এবং নাম্বার 5 ছিল ট্রাপিজিয়াম। এই দুটোর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসে আয়ত এবং সামান্তরিক এই দুটো সম্পর্কে অলরেডি আমরা জেনেছি। এদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এদের পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জেনেছি। যদি একটু রিপিট করি তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ সেটা ছিল আয়ত। এরপরে বলা হয়েছিল যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় সেটা ছিল সামান্তরিক। আজকে আমরা জানবো বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম সম্পর্কে। তো বর্গ কাকে বলে? বলা হচ্ছে যে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হবে বর্গ। তাহলে যে চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আমি যদি পাশে একটু চিত্রটা অঙ্কন করে দেই তাহলে সুবিধা হবে, স্কেল দিয়ে আর্ট করলে আরও ভালো হয়। আনুমানিকভাবে ধরে নিলাম এ বি সি ডি। যদি সংজ্ঞা লিখি তাহলে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং মূল যে শর্ত, অবশ্যই প্রত্যেকটা কোণ কি হতে হবে? সমকোণ হতে হবে। প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। আচ্ছা, তাহলে আমাদের এই যে চিত্রটা দেখো, আমাদের সমকোণ হওয়ার শর্ত কি ছিল? একটা রেখার উপর আরেকটা রেখা খাড়াভাবে মিলিত হতে হবে। এখানে প্রত্যেকটা রেখার উপর খাড়াভাবে মিলিত হয়েছে। তার মানে এখানে যে 4টা কোণ উৎপন্ন হয়েছে এ বি সি ডি, প্রত্যেকটাই কি? অবশ্যই সমকোণ, প্রত্যেকটাই এখানে সমকোণ। এবং এখানে দেখো এডি রেখা এর সমান্তরাল হচ্ছে বিসি, আবার এবি রেখা এর সমান্তরাল হচ্ছে সিডি। তার মানে এখানে কি 4টা রেখাই পরস্পর সমানও আছে আবার সমান্তরালও আছে। তাহলে বর্গের বাহুগুলা কি? যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কিন্তু বর্গ অঙ্কন করতে পারবো। এখানে 4টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে প্রত্যেকটাই আমি ধরলাম কি? এ একক। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ সেটা হচ্ছে বর্গ। এখন 9 10 এর জন্য প্রশ্ন হবে যে বর্গের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। যে কোনো ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গ একক। তাহলে আমার এখানে বাহু আমি কি ধরছি? এ। তার মানে আমি যদি লিখি এখানে এ ইন্টু এ, তাহলে লেখা যাবে এ স্কোয়ার বর্গ একক। আবার বর্গের পরিসীমা, পরিসীমা বলতে কি বুঝি আমরা? আগের কথায় বলা হয়েছিল যে পরিসীমা হচ্ছে যে কোনো একটা আকৃতির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, সেটা ত্রিভুজের হোক চতুর্ভুজের হোক। তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। একক হচ্ছে শুধু একক। তার মানে আমি যদি এখানে ইংলিশে লিখি এটা 4 কে 4 আর এক বাহুর দৈর্ঘ্য আমার হচ্ছে এখানে এ, তাহলে আমি লিখতে পারবো 4a একক। এটা হচ্ছে বর্গের পরিসীমা। তার মানে মনে করো আমার এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এর মান আমি ধরলাম 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি 4টা বাহু যোগ করি তাহলে 5 10 15 20, পরিসীমা হবে 20। তো তুমি যদি একবারে এখানে লেখো 4a, তাহলে 4 × 5, তার মানে একবারে তুমি পেয়ে যাবে 20। আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে? যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তার উপরে তোমাকে বর্গ করতে হবে বা ওইটাকেই 2 বার গুণ করতে হবে, তাহলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা আসবো রম্বস। বর্গ এবং রম্বস আমরা
এর আগে যখন আয়ত এবং সামান্তরিক পড়ছি একটু পার্থক্য ছিল, এখানেও একটু পার্থক্য, তাহলে মনে রাখাটা সহজ হবে। তুলনা করে পড়ার চেষ্টা করবে অবশ্যই। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল, এখন আমাকে লিখতে হবে কিন্তু কোনোই সমকোণ নয়। সামান্তরিকের ক্ষেত্রে যেরকম ছিল এখন এখানেও সেই রকম, কিন্তু কোনোই সমকোণ নয়, তার মানে একটা কোনো এখানে 90 ডিগ্রি হবে না, তাকে রম্বস বলে। আচ্ছা, রম্বসের একটা মূল বৈশিষ্ট্য আছে যেটা পরীক্ষায় আসে, এটা মনে রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমরা যদি একটা চিত্র নিই এখানে রম্বসের, এই হচ্ছে রম্বস। তাহলে এ বি সি ডি, আমি যদি এখানে কর্ণ অঙ্কন করি, তাহলে এই কর্ণটা আমি যদি এদিক দিক ধরি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সমকোণ, এখানে সমকোণ, এখানেও সমকোণ, আবার এখানেও সমকোণ, তার মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখন রম্বসের ক্ষেত্রফল আমি ধরি, এর প্রথম কর্ণটা এই যে এ থেকে সি, এইটা এ থেকে সি এটা হচ্ছে D1, আর বি থেকে ডি এটা হচ্ছে আমার D2, তার মানে D1 হচ্ছে প্রথম কর্ণের দৈর্ঘ্য আর D2 এটা হচ্ছে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? D1 ইন্টু D2, একক হচ্ছে বর্গ একক, এটাকে কি করতে হবে? হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হাফ D1 ইন্টু D2, তাহলে D1 বলতে কি প্রথম কর্ণ আর D2 হচ্ছে দ্বিতীয় কর্ণ, তার মানে আমাকে কর্ণ দুইটা গুণফল করে তার কি করতে হবে? অর্ধেক করতে হবে, হাফ মানে অর্ধেক। হ্যাঁ, অথবা কেউ লিখতে পারো যে D1 ইন্টু D2 বাই 2, এভাবেও লেখা যাবে, সমস্যা নাই। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। মনে করো একটা আছে আমার এখানে 3 সেন্টিমিটার আর একটা আছে 4 সেন্টিমিটার, আমি যদি দিই যে D1 হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা যদি দিই 3 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? আমাকে তখন এখানে মান বসাইতে হবে যে 3 ইন্টু 4 বাই 2, তাহলে 2 আর এখানে 2 দুগুণা 4, তার মানে 3 দুগুণা 6 বর্গ সেন্টিমিটার, এইটা হবে এই রম্বসের ক্ষেত্রফল। রম্বসের পরিসীমা এবং বর্গের পরিসীমা একই, যেরকম আমরা দেখছিলাম আয়তের পরিসীমা এবং সামান্তরিকের পরিসীমা দুইটাই একই ছিল, তাহলে রম্বসের পরিসীমা এবং বর্গের পরিসীমা একই। কেন? এদের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে 4 ইন্টু এ, বাহুর দৈর্ঘ্য এ। কেন? এরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে এখানে কি শুধু একক, তাহলে রম্বসের পরিসীমা এবং বর্গের পরিসীমা 4a, তাহলে এ কি? এ হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য, আর ওইখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকা মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকা। কেন? এর 4টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান। হ্যাঁ, আমরা এখন চলে যাব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম থেকে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে নৈবেত্তিকে আসে যে নিচের কোন চতুর্ভুজের মাত্র এক জোড়া বাহু সমান্তরাল। এই জন্য আমরা যদি বৈশিষ্ট্য আকারে পড়ি অথবা সংজ্ঞাটা ভালো করে পড়ি, পরীক্ষা ইনশাল্লাহ নৈবেত্তিক কমন পাওয়া যাবে। সর্বশেষ ট্রাপিজিয়াম, তাহলে যে চতুর্ভুজের এই কথা থাকবেই, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে যে কোনো এক জোড়া মানে দুইটা। হ্যাঁ, আমরা যদি চিত্র নিই, এখানে বলা হয়েছিল সমান্তরাল বাহু কি বা সমান্তরাল রেখা কি,
যে দুইটা রেখা যদি কি করে সর্বদা সমদূরত্ব বজায় রেখে এমনভাবে চলে যেন তারা একে অপরকে ছেদ না করে, দুইটা রেখা সর্বদা সমদূরত্ব বজায় রেখে যদি এমনভাবে চলে যে তারা একে অপরকে ছেদ না করে বলে মনে হয়, তখন সেই রেখাদ্বয়কে আমরা বলবো সমান্তরাল রেখা। যেমন রেল লাইন, আমাদের যেটা বাসা বাড়ির থেকে মই, হ্যাঁ, এগুলো হচ্ছে সমান্তরাল রেখার উদাহরণ। আচ্ছা, এখন এখানে দেখো আমি যদি নিই এখানে এ বি সি ডি, ধরি আমার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, সমান্তরাল রেখা একটা এ আর একটা হচ্ছে কি বি একক, একটা এ একক একটা বি একক। আচ্ছা, এখন আমি বলছিলাম যে কোনো একটা শীর্ষ থেকে আমি যদি বিপরীত বাহুর উপর লম্ব টানি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উচ্চতা। আমরা সামান্তরিকের ক্ষেত্রে দেখাইছিলাম, এইখানে এটা ছিল এইচ, তাহলে এখানকার ক্ষেত্রে এটা হবে এইচ তথা উচ্চতা। আচ্ছা, এখন দেখো আমার এখানে এ বি এবং সিডি এই দুইটা রেখা কি আছে এখানে সমান্তরাল আছে, কিন্তু আমার এসি আর এই যে বিডি এই রেখা দুইটাকে যদি আমি কখনো বর্ধিত করি এইদিকে, তাহলে এটাকে যদি আবার বর্ধিত করি তাহলে কোনো এক জায়গায় অবশ্যই কী করবে এখানে ছেদ করবে। তার মানে এসি আর বিডি এটা কিন্তু এখানে সমান্তরাল নয়, সমান্তরাল হচ্ছে এ বি এবং সিডি। তাহলে যেহেতু এক জোড়া মানে দুইটা, তাহলে এক জোড়া বাহু এখানে সমান্তরাল, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এখন আমরা আসি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন এ প্লাস বি বাই 2। আচ্ছা, 2 আর না দেয় এখানে, যেহেতু হাফ নিয়ে নিছি অলরেডি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সহজভাবে লিখে দেয় আরেকটু, সেটা হচ্ছে বাংলায় আগে লিখি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দৈর্ঘ্যের যোগফল ভাগ 2 ইন্টু হচ্ছে এইচ। আচ্ছা, তাহলে সমান্তরাল বাহু আমার এখানে কি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ। একক কী হবে অবশ্যই বর্গ একক। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত সমস্ত ডিটেলস। আমরা ইনশাল্লাহ আগামীতে ম্যাথে চলে যাব, তবে জ্যামিতি আমরা এখন সপ্তাহে 2টা করে ক্লাস করব এবং সংখ্যা নিয়ে আমরা ক্লাস করব। এরপরে আমাদের জ্যামিতি যে টপিক যাবো সেটা হচ্ছে বৃত্ত নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমাদের সংখ্যা নিয়ে ক্লাস হবে। ধন্যবাদ।